কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলার প্লাবন পরিস্থিতির উন্নতি হয়নি। বিপাকে পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জুলাই আন্দোলনের পরে মামলা বাণিজ্য, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বে ফাঁসানোর অভিযোগ, অসত্য তথ্য ও অসঙ্গতি পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। আর্থিক চাপ সামাল দিতে ব্যয়ের লাগাম টানছে সরকার। অর্থের খরা কাটাতে নতুন করে পর্যালোচনায় সার্বভৌম ঋণ, সুফল ও ঝুঁকি বিবেচনায় রেখে সতর্কতার তাগিদ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে, তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। ভালো চাকরির লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কামরুলকে রাশিয়ায় পাচারের অভিযোগ। নির্যাতন করে আদায় করা হয় বাড়তি অর্থ, নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার আকুতি। মানব পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্তদের স্থানান্তরের উদ্যোগ নিতে যাচ্ছে বিমস্টেক। বাংলাদেশের পাশে থাকার ঘোষণা সংস্থার মহাসচিবের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, জানাচ্ছি শুভ সকাল। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী লক্ষাধিক মানুষ পড়েছেন এখন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী, বাঘখালী নদীর পানিতে উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে, তবে কিছু এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। ভারী বৃষ্টি কমলেও এখনও প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে বিস্তীর্ণ এলাকা, আর সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। আর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, বরকল আর বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও রয়েছে জলাবদ্ধ। আর বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় ৩ কিলোমিটার সড়ক বন্ধ হয়ে গেছে। বিশেষ করে খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল, তবে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন রয়েছে হাজারো পরিবার। দর্শক, 3 পার্বত্য জেলা এবং শেরপুরের থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। তবে শুরুতেই চলে যাচ্ছি আমাদের সঙ্গে বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন বাটিং মার্মা, তার কাছে। বাটিং, আপনার মাধ্যমে জানতে চাই আসলে সবচেয়ে বেশি পানিবন্দী আর দুর্গত মানুষ এখন কোথায় অবস্থান করছেন এবং কি খবর পাচ্ছেন থানচি আর বোয়াংছড়ির থেকে, জানতে চাই আপনার মাধ্যমে। পরিস্থিতি বলতে গেলে একেবারে এখনো অবনতি বলা যায়। আপনি দেখেন, আমি একটা আশ্রয় কেন্দ্রে আছি। আশ্রয় কেন্দ্রে এখানে এই যে বান্দরবনের 5 নম্বর ওয়ার্ডের যে নিম্নাঞ্চল, যে সংগর পারে মানুষরা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। এটি হচ্ছে বান্দরবন পাড়া সরকারি স্কুল। এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আপনি এই সকাল থেকেই তারা না খেয়ে কিন্তু আছে। অনেক সময় এই সকালে তাদের কিন্তু ওই যে ব্রেকফাস্ট যেটা বলে, এটা প্রাতরাশ থেকে বঞ্চিত। তারা খুব কষ্ট করে গাদাগাদি করে আছে। এবং আপনি দেখেন এই যে শঙ্খ, তার পাশে হচ্ছে আবার শঙ্খ নদীর, এই যে শঙ্খ নদীর যে পানির স্রোত আপনি দেখেন, দেখেই বুঝতে পারবেন যে এমন স্রোতের পাশে কিন্তু আবার এই স্কুলটিও কিন্তু বিপদ। এই স্কুলের যে বিপদ আসবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। এই শঙ্কর পাড়েই
হচ্ছে এই স্কুল, এই সাইক্লোন সেন্টার। এই স্কুলের পাশে গাদাগাদি করে 55 পরিবার আছে। এবং আপনি একটা কথা জানিয়ে রাখি যে এনারা কিন্তু বিকালে বা সন্ধ্যায় যে জেলা প্রশাসনের তরফ থেকে খাদ্য সহায়তা দিয়ে থাকে, কিন্তু আপনার দুর্গম এলাকায় যেখানে থানচি, রুমা, রংছড়ি, নাইক্ষ্যংছড়ি, আলীকদমের দুর্গম এলাকায় যে পানিবন্দী মানুষেরা কিন্তু তাদের কারণে কোনো ত্রাণ সহায়তা পৌঁছতে পারে না, অর্থাৎ লক্ষাধিক মানুষ কিন্তু পানি বন্দী হয়ে খুব মানবেতর জীবন যাপন করছে। যার কারণে আপনার এই যে বিজিবি এবং সেনাবাহিনী তাদের সাধ্যমতো দুর্গম এলাকায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন এলাকায় গিয়ে তারা কিন্তু খাদ্য সহায়তা দিয়ে আসছে। মশিউর বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু রাঙামাটির দিকে তাকাতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী শামসুল আলম যুক্ত হয়ে আছেন। শামসুল, দুর্গত মানুষদের জন্য যথেষ্ট সহায়তা মিলছে কিনা সে বিষয়টি যেমন জানতে চাই, তার পাশাপাশি সে মানুষগুলো কেমন আছেন এই মুহূর্তে জানতে চাই আপনার মাধ্যমে। রাঙ্গামাটিতে গত টানা 5-6 দিনের যে টানা যে বর্ষণের কারণে কিন্তু রাঙ্গামাটির প্রায় নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে রাঙ্গামাটি জেলার, বিশেষ করে বাগাইছড়ি, জুরাইছড়ি, নানিয়ারচর, বরকল, এসব নিম্ন এলাকাগুলোতে কিন্তু অনেকটা পানির নিচে চলে গেছে। এসব এলাকাগুলোতে প্রায় হাজার হাজার লোকজন কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে, যেসব এলাকাগুলোতে পাহাড়ের পাদদেশে যেসব লোকজনগুলো বসবাস করে অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায়, এসব লোকজনগুলো কিন্তু এখনো পর্যন্ত ঝুঁকিতে রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 42টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এইসব আশ্রয় কেন্দ্র গুলোতে কিন্তু আশানুরূপভাবে যে লোকজন তারা কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে আসছে না। যারা আসছে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাওয়া সরবরাহ করা হচ্ছে না। তাছাড়া যেসব ক্ষতিগ্রস্ত লোকজনগুলো রয়েছে এই পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। আমরা বেশ কিছু আশ্রয় কেন্দ্র খুলে দেখেছি, সেখানে আমরা অনেক কিছু অনিয়মের তথ্য আমরা পেয়েছি এবং তারা ওখানকার আশ্রিত যারা লোকজন রয়েছে তারা অভিযোগ করছেন যে যেসব একটি কেন্দ্র এই আশ্রয় কেন্দ্র যদি সরকারিভাবে দেখানো হচ্ছে 130, 1100, 1200 লোক এখানে অবস্থান করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি সেখানে 30, 40 জন, 50 জনের অধিক কোনো লোকজন নেই। সরকারিভাবে তাদেরকে 3 বেলা খাবার দিচ্ছে বলে এই ধরনের প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলো। প্রকৃতপক্ষে বাস্তব ক্ষেত্রে তার কিছুটা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে সমন্বয়ের অভাবের কারণে সব অভিযোগগুলো আসছে। তাই সমন্বয় করে এসব আশ্রয় কেন্দ্রগুলোকে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি উঠেছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, অভিযোগগুলো আসলেই আমাদের জন্য হতাশাজনক। বিস্তারিত আপনার মাধ্যমে আবারও নিশ্চয়ই জানবো। এবার একটু খাগড়াছড়ি থেকে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি শাহরিয়ার ইউনুসকে। শাহরিয়ার, কোন কোন এলাকা এখনো জলমগ্ন রয়েছে সেই বিষয়টি যেমন প্রথমত জানতে চাই, তার পাশাপাশি পরিস্থিতি কি বর্তমানে সেখানকার সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। খাগড়াছড়িতে টানা বৈরী আবহাওয়াটুকু রয়েছে এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। সেই দিক থেকে খাগড়াছড়ির প্লাবিত এলাকাগুলোর বেশ উন্নতি হয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তে খাগড়াছড়ির যে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন রয়েছে সেখানকার যে ছোট মেরুং এলাকাটি রয়েছে সেই জায়গাটি এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় আছে এবং মানুষের বাসাবাড়ি, দোকানপাট, হাট বাজার সবগুলোই এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে ভালো খবর হচ্ছে যে 2-1 দিন ধরে যে প্রবল বর্ষণ ছিল বা মুষলধারে বৃষ্টি ছিল সেটি না হওয়ার কারণে খাগড়াছড়ি, চেঙ্গি এবং মাইনী নদীর পানি নেমে গেছে, যার ফলে খাগড়াছড়ি জেলা সদরের যে কয়েকটি এলাকা প্লাবিত বা জলবদ্ধতা ছিল বা জলমগ্ন ছিল সেটি আরও 2 দিন আগেই সেসব এলাকার পরিস্থিতি উন্নতি হয়েছে। শুধুমাত্র দীঘিনালার মেরুং যে ইউনিয়নটি রয়েছে সেটি এখন পর্যন্ত রয়েছে এবং সেখানে কয়েক হাজার পরিবার এখনও দুর্ভোগে আছে, ভোগান্তিতে আছে এবং
আশ্রয় কেন্দ্রে প্রায় হাজারের মতো পরিবার বসবাস করছে। তো সব কিছু যদি বলি তাহলে ঠিক মেরুঙেরও পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে, তবে সেখানকার মানুষের পাশে যে সহায়তা দরকার সেটি প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক দল এবং স্থানীয় সাংসদের উদ্যোগে করা হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনভর যদি বৃষ্টি না হয় তাহলে মেরুঙের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক স্বাভাবিক হতে শুরু করবে আরও পরিস্থিতি, এমনটা আমরাও আশা করছি। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে শেরপুরে নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, ভোগাই, সমেশ্বরী ও চিল্লাখালীর জল বইছে বিপদসীমার নিচে, আর জলবদ্ধতা এলাকা থেকেও নামছে পানি। আর এই বিষয়ে আরও খবরাখবর জানতে শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলকে। উজ্জ্বল, পানি নামার খবর তো আমাদের জন্য ভালো, বলা যায় যে কিছুটা স্বস্তি ফিরে আসবে জনমানবের জীবনযাপনে। জানতে চাই আসলে প্লাবিত অঞ্চলগুলো থেকে পুরোপুরি পানি নেমেছে কিনা, সেখানকার চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? গত কয়েকদিনে টানা বর্ষণের কারণে শেরপুরের 3টি উপজেলা ঝিনাইদহ, শ্রীবর্দী এবং নালিতাবাড়ি যে খরস্রোতা নদীগুলো ছিল সবগুলো নদী কিন্তু বিপদসীমা চুষি করেছে। একটি নদী পানি বিপদসীমার উপরে ছিল। তবে আসার কথা হলো গতকাল বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই পানিগুলো কিন্তু প্রত্যেকটি নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার নিচে চলে এসেছে এবং আসার কথা হচ্ছে যে যেই সব নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু এখন শুরু করেছে এবং কমে, যারা নদী তীরবর্তী অঞ্চলে যাদের বাড়ি ঘরে পানি ঢুকেছিল সেখান থেকে পানি নেমে গেছে, তারা বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। এবং আপনি জানেন যে শেরপুরের নালিতাবাড়ি সড়কের যে গাজীরখামার অংশে 50 মিটার যে রাস্তাটি সড়ক ভেঙে গিয়েছিল সে পুনঃস্থাপন করার জন্য পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সেখানে কিন্তু জিও ব্যাগ এবং বালি নিয়ে রেখেছেন এবং তারা যেটি বলছেন যে যথাসময়ে তারা সেই কাজটি শুরু করবে, যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে। অনেক গতকালকে বৃষ্টি না হলো আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে কিছু বৃষ্টি হচ্ছে এবং আশঙ্কা হচ্ছে এলাকাবাসী যে এই বৃষ্টি যদি আবার শুরু হয় তাহলে কিন্তু সেই পাহাড়ি ঢলগুলো আবারও চলে আসতে পারে। আপনি জানেন যে পার্শ্ববর্তী যে ভারতের সেই মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা যতটুকু জেনেছি যে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পানিগুলোই কিন্তু আমাদের এখানে চলে আসে, যে কারণে কিন্তু আমাদের এখানে এই বন্যার সৃষ্টি হয়। এবং আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে আছে সেই সবগুলো পয়েন্ট পানি নামতে শুরু করেছে, এটাই হলো স্বস্তির খবর। অনেক উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং শেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এদিকে দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি আর বন্যা পরিস্থিতির কারণে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাইকিং করে বিষয়টি জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে বোর্ড। জুলাইয়ের মামলা বাণিজ্যে কারো কপাল খুলেছে, কেউ হয়েছেন ঘর ছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা। এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশেপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই চেনেন না কাউকে, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনও শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক মামলার বিচার। বিস্তারিত সহকর্মী পার্থ ও শাওনের তোলা ছবিতে রাব্বি হোসেনের প্রতিবেদনে। মামলা দিয়েছে উনি, বেশ কয়েকটা, প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে, অনেকে দেয় নাই। আমার কাছে লোক মাধ্যমে চাইছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায়
পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরও আছে। আমি কিচ্ছু জানি না, তো জড়াইছে। আমার মনে হয় প্রতিহিংসা। যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধা নেই, যাবো, সমস্যা নেই। তাদের কথা দেখছে যে এরকম কোনো কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে 1862টি মামলা হয়েছে, যার মধ্যে 278টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে 202টি মামলার তদন্ত শেষ করেছে সংস্থাটি। আমরা এগুলোকে মনোযোগ দিয়ে হাইলাইট করে আমরা নিষ্পত্তির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। কখনো সাক্ষী, কখনো বাদীকে খুঁজে না পাওয়া, সঙ্গে অসত্য তথ্যসহ নানা অসঙ্গতিতে প্রমাণ মেলেনি এমন অন্তত 50টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে, যার প্রায় 10টি পুরোপুরি পরিকল্পিত ও সাজানো বলে উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। কয়েকটা মামলায় আমরা পেয়েছি এই বাদীকেই আমরা খুঁজে পাই নাই, বাদীর এনআইডি ভুয়া। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভোকেটের কাছে গিয়েছি, অ্যাডভোকেটের বক্তব্য নিয়েছি। অ্যাডভোকেট বলেছে যে এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, বাদী এসেছিল, আমি মামলা করে দিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা হলো ধরেন পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ফলে দেখা যায় বিভিন্ন জেলায় কোনো মামলায় দেখা যায় 10টা 15টা জেলারও আসামি আছে। এদিকে ঢাকায় বিচারিক আদালত ও বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 850 মামলা থেকে মাত্র 42টির তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সারা দেশে যার সংখ্যা 254টি। তবে এখন পর্যন্ত কোনো মামলার পূর্ণাঙ্গ বিচার শুরু হয়নি। তার বন্ধুরা মামলা করে ফেলছে, তার পিতামাতা মৃত ব্যক্তির পিতামাতা মামলা করছে, বা তার 38 জন মামলা। এখানে একটা সমন্বয় ছিল না, যা জড়িত তাদের নাম আসে নাই। অর্থাৎ তখন তদন্তকারী ক্ষমতা তো বিশাল ক্ষমতা, তিনি তদন্ত করে দেখবেন যে কারা জড়িত, তাদেরকে মামলায় নিয়ে আসবেন। এদিকে 2 বছরেও বিচার শুরু না হওয়া, অন্যদিকে মিথ্যা মামলার কারণে এখন প্রকৃত ভুক্তভোগীরাই রয়েছেন বিপাকে। এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠায়। মামলা তো হয়েছে, মামলার এখনো বিচার পাইতেছি না, কোনো মামলার কোনো কিছুই পাইতেছি না আমি। বা বিচারটা কবে হবে তাও সঠিক জানতে পারতেছি না। তদন্ত চলতেছে এখনো পর্যন্ত মামলার। শহীদ পরিবার সহ সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত ও নিরপেক্ষ। তবে তদন্তে ভুয়া কিংবা অসত্য অভিযোগের ঘটনা প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তিকে বিলম্বিত করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। স্পেসিফিক যে গুলি করছে এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি এটা পুলিশের উপরে ছেড়ে দেন। পুলিশ তদন্তে বের হয়ে আসুক যে হু আর দি রিয়েল কালপ্রিটস বা কাদের ইনভলভমেন্টটা এখানে আছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কারাগারে। তাদের অনেকেই জামিনের আবেদন করেছেন, কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনও পেয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকেই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা মূলত একটি প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক। শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে, শেখ হাসিনা আসলে সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ারই রাখে না। এটা আমাদের ভারতীয় দূতাবাসকে, দিল্লিকে এটা কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে থাকা অবস্থায় ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি, তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা এটা করতে পারেন না। এটা দেশের অস্থিতিশীলতা তৈরি করছে। আওয়ামী লীগের সময় সব নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদীতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, 2014 ও 2018 সালের নির্বাচন ছিল মিড নাইট ইলেকশন, যেখানে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভরে ফেলা হয়। তবে জুলাই আন্দোলনের পরও ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তার দাবি, দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে
মত দিলেও বিএনপি তা আমলে নিচ্ছে না। বিদ্যুতের লোডশেডিংয়ের সমালোচনাও করেন তিনি। এদিকে নাটোরে জুলাই পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর লড়াই হবে জালিম ও অন্যায়ের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে নয়। চাঁদাবাদ, জমি দখলদারদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। আগামী দিনে নেতৃত্ব, সততা, ন্যায় বিচার ও জনস্বার্থের রক্ষার সক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হবে বলেও জানান সার্জিস আলম। বিএসএফের পুশিন ঠেকাতে শেরপুরের ঝিনাইগাতিতে বিজেপির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। আর এর আগে বৃহস্পতিবার রাতে গোমরা এলাকায় সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। পরবর্তীতে আবারও বিএসএফ পুশিনের চেষ্টা চালাতে পারে, এই আশঙ্কায় দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও। সাংবাদিক নিবন্ধন ও পেশাগত যোগ্যতা সরকার থেকে চাপিয়ে দিয়ে নয়, বরং পেশাদারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে। তা না হলে সাংবাদিকদের জন্য এটি হয়রানি ও নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি করবে। পাশাপাশি সরকার সমর্থকরা পাবে বাড়তি সুবিধা। এইসব কারণে এই সিদ্ধান্ত বুমেরাং হওয়ার শঙ্কা আছে। তাই সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং নৈতিক নীতিমালা তৈরিতে দায়িত্ব বরং গণমাধ্যম প্রতিষ্ঠান এবং ইউনিয়নকে দেওয়া উচিত, এমন মতামত দিয়েছেন সাংবাদিকতার শিক্ষক ও দৈনিক পত্রিকার সম্পাদকরা। তাদের মতামত তুলে এনেছেন শাকিল হাসান। গত কয়েক বছরে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে সাংবাদিক। অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। এদের নিয়ন্ত্রণে আনার দাবিও উঠেছে। কয়েকবার সরকারের উদ্যোগও দেখা গেছে, তবে বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। 8 জুলাই তথ্যমন্ত্রী সংসদে জানান, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রেখে 1974 সালের প্রেস কাউন্সিল আইনের সংশোধন আনা হবে। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই নানা প্রশ্ন উঠছে। কেমন হবে নিবন্ধন পদ্ধতি? কারা থাকবেন? কি কি শর্ত থাকবে নিবন্ধনের? এসব প্রশ্নের উত্তর না মিললেও অনেকে ইতিবাচকভাবেই দেখছেন নিবন্ধনের উদ্যোগকে, তবে সঙ্গে শঙ্কাও আছে। যে মানুষগুলো নিবন্ধন করার দায়িত্বে থাকবে তাদের সততার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এবং ধরুন এমনও হতে পারে যে, আশঙ্কা করছে এটা অমূলক নয়, যে দল যখন ক্ষমতায় থাকবে তাদের পক্ষাবলম্বনকারী সাংবাদিক যারা, তাদেরকে প্রায়োরিটি দেবে। তাহলে তো প্রকৃত মূল্যায়ন হলো না। ওয়েস্ট বোর্ডের যে রিপোর্ট, সেগুলো ইমপ্লিমেন্ট হতে দেখি না। বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। সেখানে নতুন করে তাদেরকে নিবন্ধন করা কিংবা আবার নতুন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলা, এটা বরঞ্চ একটা বুমেরাং ইফেক্ট তৈরি হতে পারে। সাংবাদিকতার সংকট সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের দিয়ে সমাধান সম্ভব নয়, বরং পেশাদার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের আহ্বান সম্পাদক ও সাংবাদিক নেতা ইলিয়াস খানের। এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংবাদপত্র হাউজের। সংবাদপত্র হাউস কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এসব প্রতিষ্ঠানের মালিক কারা, সেগুলো দেখা খুব জরুরি। সাংবাদিকতায় শিক্ষকতার কয়েক দশকের অভিজ্ঞতায় অধ্যাপক ডক্টর গোলাম রহমান মনে করেন, সংকট সমাধানে কম গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার না দিয়ে সাংবাদিকদের জরুরি সমস্যায় মনোযোগ দেওয়া দরকার। গণতান্ত্রিক চর্চায় সংবাদপত্র কিংবা গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আরও শক্তিশালী করা দরকার, আরও সুচারু করা দরকার, আরও সিস্টেমেটিক করা দরকার। সেখানে পেশাগতভাবে যারা এখানে দায়বদ্ধ আছেন, পেশাগত দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে বলা হোক, ইউনিয়নগুলিকে বলা হোক, তারা যেন নিজেরা নিজেদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য তারাই নিয়মকানুন তৈরি করেন। এখানে সরকার থেকে কিছু চাপিয়ে দিলে সেটা তো সাংবাদিকদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক হবে না। সিদ্ধান্ত থাকলেও এখনও বেশিরভাগ পত্রিকায় কার্যকর হয়নি ওয়েস্ট বোর্ড। সম্প্রচার সাংবাদিকদের জন্য নেই আলাদা। আর্থিক চাপে পড়েছে সরকার, সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। টানা হয়েছে সরকারি ব্যয়ের লাগাম। অভ্যন্তরীণ উৎসের বাইরে আছে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের চিন্তা। আগে কয়েকবার সার্বভৌম ঋণের বিষয়ে আলোচনা হয়, কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই পথে হাঁটেনি সরকার। আর অর্থের খরা কাটাতে এখন নতুন করে পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আলোচনায় আছে চীনা মুদ্রার পান্ডা বন্ড। তবে প্রথম ঋণ ডলারে নেওয়ারও পরামর্শ এসেছে। বিশ্লেষকরা বলছেন, সার্বভৌম ঋণের সুফল এবং ঝুঁকি দুই দিকে আছে, সতর্কতা দরকার। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত।
আর্থিক সংকটে পড়েছে সরকার। অর্থবছরের শুরুতেই নেওয়া হয়েছে কীর্তি সাধনের উদ্যোগ, আছে ব্যয় কমিয়ে আনার নানামুখী প্রচেষ্টা। অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে পরিপত্র, দেয়া হয়েছে সরকারি ব্যয় কমিয়ে আনার বার্তা। সব ধরনের থোক বরাদ্দ দেয়া বন্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি যানবাহন কেনাও বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না এখন। ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিশেষ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবে না কর্মকর্তারা। এমন অবস্থায় অর্থের খোঁজে সরকার আন্তর্জাতিক সংস্থা IMF, ADB, বিশ্বব্যাংক সহ নানা উৎস থেকে নেওয়া হচ্ছে ঋণ। পাশাপাশি ভিন্ন পথের খোঁজেও এখন অর্থ বিভাগ। শুরু হয়েছে সভরেন বন্ড বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই। বিকল্প অর্থায়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা হয়। প্রাথমিকভাবে চীনা মুদ্রায় পান্ডা বন্ড ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়। তবে প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলার কেনার দিকটিও গুরুত্ব দেয় কেউ কেউ। বার্ষিক ঋণ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে ইউরো বন্ড বা সার্বভৌম বন্ড ইস্যুর বিষয়। বিভিন্ন ধরনের যে শর্ত থাকবে, ঝুঁকি যেটা থাকবে, ঋণের যে বিষয়টা থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। এই সব বিষয়গুলোকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তটা নাও। ক্রেডিট রেটিংটার সাথে জড়িত হবে কি ধরনের আসলে সুদের হার হবে, কি ধরনের শর্ত থাকবে, সার্বিকভাবে কি ধরনের মুদ্রার মাধ্যমে ডেনোমিনেশন কি হবে, এই জিনিসগুলো কিন্তু সংশ্লিষ্ট থাকবে। অর্থ মন্ত্রণালয় মনে করে নতুন এই অর্থায়ন কৌশল বাস্তবায়নে রেয়াতি ঋণের যোগ্যতা নিয়ে উদ্বেগ জানাতে পারে IMF। পরামর্শ আসে সার্বভৌম ক্রেডিট রেটিং উন্নত করা দরকার। ঝুঁকি পর্যালোচনা, কাঠামো, মুদ্রা পরিমাণ সহ নানা দিক পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা প্রয়োজন। সার্বিক দিক বিবেচনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের যে অর্থনীতির আকার সেটা $510 বিলিয়ন এবং সেটা সামনে আরও বেড়ে যাবে। হয়তো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হবে। এই প্রজেকশন যদি আমরা রাখি, রেখে যদি ব্যবসার পরিবেশটা ভালো করি এবং সব মিলিয়ে যে ব্যবসা বাণিজ্য করা যদি লাভজনক হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাড়ে, বিনিয়োগ বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল বন্ড ইস্যু করাটা কিন্তু সহজ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে। তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। সার্বভৌম ঋণ হচ্ছে রাষ্ট্রীয় ঋণ, যা সরকারি ট্রেজারি বিলের মাধ্যমে সংগ্রহ করা হয় অর্থ। ক্রেতা হতে পারে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভালো বেতনের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপরে দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার। এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই নারী। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি ভিডিও বার্তার মাধ্যমে কামরুল নিজেই জানান। প্রতারণার শিকার হয়ে পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে সেখানে আমরা 3 দিন ছিলাম তুলা ক্যাম্পে। তারপর ট্রেনিং সেশন ছিল আমাদের 35 দিন। ওইখানে শেষ করে 7 দিন আমাদের রাইড দেয়। তারপর আমাদেরকে ইউক্রেন নিয়ে আসে। স্বজনদের অভিযোগ, কামরুলকে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও 2 লাখ টাকা। এরপর দীর্ঘ সময় পরিবারের সাথে যোগাযোগ বন্ধ থাকে ভুক্তভোগী যুবকের। সবশেষ গেল মে মাসে আবার স্বামীর সাথে ভিডিও কলে কথা হয় নাজমিন আক্তারের। এরপর থেকে নিখোঁজ ভুক্তভোগী কামরুল হাসান।
বলছে যে তুমি ভালো থেকো, আমি এখানে ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। তো আমি বলছি আপনাকে কি এখানে নির্যাতন করতেছে? বলতেছি যে না, উনি আমাদেরকে খাবার দাবার দিছে, থাকার জায়গা দিছে, আমরা তো না খাওয়ার জন্য মরেই যাচ্ছিলাম। তো বাধ্য হয়ে আমরা এখানে পালাই আসছি। তো ওইখানে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর পাই নাই। তাড়াতাড়ি দেশে ফিরে আসে। ইউক্রেনে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তার বাবা নেই, মাও নেই, তার ওয়াইফ মানবতার জীবনযাপন করছে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে আপনার প্রচেষ্টায় আর তাকে যেন তার পরিবারের কাছে ফিরে পায়। ইতালির উদ্দেশ্যে ঘর ছাড়ার আগে 12 বছর সিঙ্গাপুরে ছিলেন ভুক্তভোগী কামরুল হাসান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে সদস্য রাষ্ট্রগুলো নিয়ে মানব পাচার প্রতিরোধ, প্রত্যার্পণ, সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বিমস্টেক। 16 জুলাই দিল্লিতে শুরু হতে যাওয়া সংস্থাটির এক বৈঠকে বিষয়গুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিমস্টেকের মহাসচিব যমুনা টেলিভিশনকে জানান, বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকবে তারা। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। বঙ্গোপসাগর সংলগ্ন 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক প্রতিষ্ঠার 30 বছরে আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট কর্মপরিকল্পনা, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে সংস্থাটি। 3 দশকের পথ চলায় আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি এবং সমঝোতার স্মারক সম্পাদনের নজির প্রতিষ্ঠা করেছে তারা। বিমস্টেকের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সহযোগিতা নিশ্চিত করা। আগামী 16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্থাটির 5ম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক। সদস্য রাষ্ট্র ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বৈঠকে মানব পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আলোচনা চূড়ান্ত হবে বলে যমুনা টেলিভিশনকে জানান সংস্থাটির মহাসচিব। fully aligned with the sustainable development goals. নিরাপত্তা খাতে আমাদের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন আন্তদেশীয় অপরাধ নিয়ে কাজ করে। এছাড়া সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগর ভিত্তিক অন্যান্য অপরাধ প্রতিরোধেও তারা কাজ করছে। আপনাকে জানাতে চাই, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অন্যান্য আন্তদেশীয় অপরাধ দমনে একটি কনভেনশন এরই মধ্যে কার্যকর হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে প্রত্যর্পণ ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আরও 3টি নতুন কনভেনশন নিয়ে আলোচনা চলছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে মহাসচিব জানান, বাংলাদেশের স্তর উন্নীত হোক বা না হোক, সহযোগিতার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিমস্টেকও সেই উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকব। বাংলাদেশ এলডিসি হিসেবে থাকুক বা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করুক, সেটি আমাদের সহযোগিতার ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করবে না। বাংলাদেশের রাজনৈতিক সরকার ব্যবস্থার পরিবর্তন ও আরেক আঞ্চলিক জোট সার্কের কার্যক্রম নিয়েও উদ্বেগ নেই মহাসচিবের। জানালেন, সদস্য রাষ্ট্রগুলোর অধিকতর নিরাপত্তা ও সমন্বয়ই তার লক্ষ্য। সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি বলতে চাই, বিমস্টেক সবসময়ই বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা পেয়ে আসছে। গত 2 বছর সহ তারও আগে থেকে বাংলাদেশ সরকার বিমস্টেকের বিভিন্ন কার্যক্রম ও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বিমস্টেকের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি বা অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। মহাসচিব জানান, আন্তঃ অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করতে বিমস্টেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আবার সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থকারীরা। আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে শুক্রবার তেহরান পৌঁছেছেন কাতারের প্রতিনিধিরা। যদিও ওয়াশিংটনের আচরণকে এখনও সন্দেহের চোখে দেখছে তেহরান। তাদের দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মেনে চলতে হবে ওয়াশিংটনকে, যেখানে প্রথম দফাতেই বলা হয়েছে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। যে কোনো শর্ত ভঙ্গের পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ইস্যুতে শনিবারের মধ্যে তেহরানের তরফ থেকে নিরাপত্তা চায় ওয়াশিংটন।
মার্কিন প্রশাসনের দাবি, গুরুত্বপূর্ণ জলপথটি খুলে না দিলে ভালো কোনো সমাধান আসবে না। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 1300 একরের বেশি এলাকা। স্থানীয় প্রশাসন নিশ্চিত করে এই তথ্য। যারা ন্যাশনাল ফরেস্ট এলাকায় শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে সূত্রপাত হয় আগুনের। ঘণ্টাখানেকের মধ্যেই নেয় ভয়াবহ রূপ, আর বাতাসের তীব্রতায় দ্রুততার সাথে ছড়ায় আগুন। দ্রুতই আশেপাশের এলাকা খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ, আর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। ন্যাশনাল ফরেস্ট সীমানায় স্থানীয়দের প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়। দুপুর নাগাদ আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখনও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।